হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চন্দা। আশা করি সকলে ভালো আছো। তো গতদিন আমরা এই অবধি পড়েছিলাম, আজ আমাদের এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা কি দেখেছিলাম দেখো, একটুখানি আগের থেকে শুরু করি। দ্য ক্লার্ক ক্লার্ক আর কি, যে কোর্টের যে ক্লার্ক আছে তার সাথে কথা হচ্ছে। ক্লার্ক কি বলছে, প্রিজনার অ্যাট দ্য বার, অর্থাৎ জাজ ক্লার্ককে বললো কল আপন হিম, অর্থাৎ ওই ফল্ডারকে ডেকে আনা হোক। তো ক্লার্ক তখন প্রিজনার অ্যাট দ্য বার, ইউ স্ট্যান্ড কনভিক্টেড অফ ফেলোনি, হ্যাভ ইউ এনিথিং টু সে ফর, মানে আর কি ফল্ডারকে কথা বলার জন্য, আর মানে তার আর কোনো শেষ ইচ্ছা আছে কি না কিছু বলার জন্য, সেটা তাকে বলানো হচ্ছিল, তাকে দিয়ে, যে তার আর কোনো শেষ ইচ্ছা আছে কি না আর কি এই আইনে, তার মানে তার নিজের সপক্ষে কথা বলার জন্য এটা জিজ্ঞাসা করা হচ্ছিল। তো ফল্ডার তার মাথা নাড়িয়ে না বলল। এই অবধি আমাদের হয়েছিল। আজকে আমাদের এখান থেকে শুরু হবে। দেখো জাজ কি বলছে, উইলিয়াম ফল্ডার, ইউ হ্যাভ বিন গিভেন ফেয়ার ট্রায়াল অ্যান্ড ফাউন্ড গিল্টি। যে কি বলছে, যে উইলিয়াম ফল্ডার, আপনাকে কিন্তু বা তোমাকে কিন্তু মানে তোমার ন্যায় বিচার ঠিকঠাকই হয়েছে এবং তোমাকে দোষী প্রমাণ করা হয়েছে। ইন মাই ওপিনিয়ন রাইটলি ফাউন্ড গিল্টি অফ ফোর্জারি, এবং জালিয়াতি সেই কেসে আমার মানে মতানুযায়ী আর কি তুমি সঠিকভাবে তোমার বিচার হয়েছে এবং তুমি সত্যিই দোষী। এই বলার পরে হি পজেস, অর্থাৎ সে একটু থামে, দেন কনসাল্টিং হিজ নোটস, এবং তারপর তার সামনে যে কাগজপত্রগুলো ছিল সেগুলো আবার একটু দেখছে আর কি, নাড়াচাড়া করে গোসান আবার বলছে, কি বলছে, দ্য ডিফেন্স ওয়াজ সেট আপ দ্যাট ইউ আর নট রেসপন্সিবল ফর ইউর অ্যাকশনস অ্যাট দ্য মোমেন্ট অফ কমিটিং দিস ক্রাইম। দ্য ডিফেন্স বলতে ফ্রমের কথা বলছে, অর্থাৎ ফ্রম তো তার মানে তার পক্ষে আর কি ছিল, পক্ষের উকিল ছিল, রক্ষাকর্তা আর কি তার হয়ে। তো বলছে যে ডিফেন্স অর্থাৎ ফ্রমের কথা বলছে, ওয়াজ সেট আপ, মানে ওকে রাখা হয়েছিল কেন, দ্যাট ইউ আর নট রেসপন্সিবল ফর ইউর অ্যাকশনস অ্যাট দ্য মোমেন্ট অফ কমিটিং দিস ক্রাইম। এবং ওই ফ্রম কি বলেছে, যে তুমি যে কাজটা করেছো, তুমি যে ক্রাইমটা করেছো, সেইটা করার সময় তুমি মানে তুমি যে মানে ইউ আর নট রেসপন্সিবল, তুমি দায়ী ছিলে না ওই কাজটা, ওই যে তুমি ক্রাইমটা করেছো সেটা করার জন্য তুমি দায়ী ছিলে না সেই মুহূর্তে আর কি, কারণ তুমি সেই মুহূর্তে ক্ষণিকের ভুলবশত, ক্ষণিকের পাগলামিবশত কাজটা করে ফেলেছো। এটা হচ্ছে ফ্রমের কথা অনুযায়ী। ঠিক আছে, দের ইজ নো ডাউট আই থিঙ্ক দ্যাট দিস ওয়াজ এ ডিভাইস টু ব্রিং আউট অ্যাট ফার্স্ট হ্যান্ড দ্য নেচার অফ দ্য টেম্পটেশন টু হুইচ ইউ সাকাম্ড। তারপরে কি বলছে না, এবং সেখানে কোনো সন্দেহ নেই যে, এবং তারপরে তুমি যে কাজটা করেছো, দ্যাট ইজ দিস ওয়াজ এ ডিভাইস টু ব্রিং আউট অ্যাট ফার্স্ট হ্যান্ড, মানে প্রথমেই তোমার ধরে ফেলা হয়েছে যে দ্য নেচার অফ দ্য টেম্পটেশন টু হুইচ ইউ সাকাম্ড, এবং তুমি তারপরে যে টেম্পটেশন, অর্থাৎ তুমি যে কাজটা করেছিলে, ঠিক আছে তুমি ক্রাইমটা করেছো, কিন্তু তারপরে যে জিনিসগুলো ঘটেছে, রুথের সাথে তোমার যে সম্পর্ক, এই জিনিসগুলো তো পরপর হয়ে গেছে। ঠিক আছে, তুমি তাতে দোষী। ফর থ্রু আউট দ্য ট্রায়াল ইয়োর কাউন্সেল ওয়াজ ইন, কারণ দেখো ফল্টারের সাথে রুথের যে সম্পর্কটা ছিল সেটা তো ইমোরাল ছিল না, অনৈতিক ছিল, কারণ রুথ ছিল বিবাহিত। তো সেটাই বলছে, ফর থ্রু আউট দ্য ট্রায়াল ইয়োর কাউন্সেল ওয়াজ ইন রিয়েলিটি মেকিং অ্যান অ্যাপিল ফর মার্সি। কিন্তু তোমার কাউন্সেল অর্থাৎ ফ্রমের কথা বলছে, কি হয়েছে, গোটা মানে বিচারটা জুড়ে সে কিন্তু ক্ষমা চেয়ে গেছে তোমার হয়ে আর কি, অ্যান অ্যাপিল ফর মার্সি, আবেদন করেছে ক্ষমার, যাতে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়। The setting up of this defense of course enabled him to put in some evidence that might weigh in that direction. এবং যে দ্য সেটিং আপ অফ দিস ডিফেন্স, অর্থাৎ তোমাকে রক্ষা করার এই যে ব্যাপারটা, সেটা কি অফকোর্স এনাবেলড হিম টু পুট ইন সাম এভিডেন্স, এবং তো মানে তোমাকে ক্ষমা করতে গিয়ে বা তোমার পক্ষে কথা বলতে গিয়ে যে সমস্ত প্রমাণগুলো জোগাড় করা হয়েছে, দ্যাট মাইট ওয়ে ইন দ্যাট ডিরেকশন, এগুলো কিন্তু ওই দিকেই চলছিল, অর্থাৎ তুমি পরপর যে ভুলগুলো করেছো সেই দিকে কিন্তু যাচ্ছিল। ওয়েদার হি ওয়াজ ওয়েল অ্যাডভাইস টু, এখানে একটা ডু হবে, ঠিক আছে, টু সো নয়, টু ডু সো, ওয়েদার হি ওয়াজ ওয়েল অ্যাডভাইস টু ডু সো ইজ অ্যানাদার ম্যাটার। হি ক্লেম দ্যাট ইউ শুড বি ট্রিটেড র্যাদার অ্যাজ এ পেশেন্ট দ্যান অ্যাজ এ ক্রিমিনাল। এবং তোমার যে উকিল আর কি, অর্থাৎ ফ্রম, সেটা কী বলছিল, যে তোমাকে তো পেশেন্ট হিসেবে ট্রিট করা উচিত ক্রিমিনালের বদলে, কারণ তুমি যে কাজটা করেছো ক্ষণিকের পাগলামিবশত বলছো, তাহলে তো তোমাকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা উচিত নয়, তোমাকে পেশেন্ট হিসেবে ট্রিট করা উচিত, সেটা ফ্রম বলেছে। অ্যান্ড দিস প্লি অফ হিজ, এবং তার এই আবেদনটা, হুইচ ইন দ্য এন্ড অ্যামাউন্টেড টু এ প্যাশনেট অ্যাপিল, এবং শেষ পর্যন্ত কি হলো, একটা আবেগপূর্ণ একটা আবেদনে পরিণত হলো। হি বেসড ইন এফেক্ট অন অ্যান ইন্ডিক্টমেন্ট অফ দ্য মার্চ অফ জাস্টিস। এবং কি হলো, যে একটা জিনিস দেখো, এই মার্চ কথার অর্থ কিন্তু মান্থ বলেনি, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সেই মার্চ নয়, এটা হচ্ছে নিয়মের অগ্রগতি বলা চলে, অর্থাৎ
যে আইনটা চলছিল তোমার এই সমস্ত কাণ্ড কারখানার জন্য নিয়মিত অগ্রগতি, এটা ঠিক আছে, মার্চ মানে অর্থাৎ এবং সেটা যে একটা প্যাশনেট অ্যাপিলে অ্যামাউন্ট করেছে, অর্থাৎ ওখানে আবেগপূর্ণ এতটাই হয়ে গেছে যে সেটা একটা আবেগপূর্ণ আবেদনে উত্তীর্ণ হয়েছে। হি বেসড ইন এফেক্ট অন অ্যান ইন্ডিক্টমেন্ট অফ দ্য মার্চ অফ জাস্টিস হুইচ হি প্র্যাকটিক্যালি অ্যাকিউজড অফ কনফার্মিং অ্যান্ড কমপ্লিটিং দ্য প্রসেস অফ ক্রিমিনালিটি। অর্থাৎ এই সমস্ত কাণ্ড কারখানার জন্য কী হয়েছে, যা মার্চ অফ জাস্টিস অর্থাৎ এই যে বিচারের যে অগ্রগতি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে, হুইচ হি প্র্যাকটিক্যালি অ্যাকিউজড অফ কনফার্মিং অ্যান্ড কমপ্লিটিং দ্য প্রসেস অফ ক্রিমিনালিটি। এবং তার জন্য তোমার এই যে তুমি যে একটা ক্রিমিনাল এবং তোমার যে বিচারটা চলছে সেইটা সম্পূর্ণ হতেও কিন্তু দেরি হচ্ছে। দেখো একদিক থেকে কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু ওই জাজ ফ্রমকেও কিছুটা দায়ী করছে, ঠিক আছে। নাও ইন কনসিডারিং হাউ ফার আই শুড অ্যালাউ ওয়েট টু হিজ অ্যাপিল আই হ্যাভ এ নাম্বার অফ ফ্যাক্টরস টু টেক ইনটু অ্যাকাউন্ট। এবার আমার বিবেচনা করার বিষয় এটা ইন কনসিডারিং, এবং এখন কি বিবেচনা করব আমি, যে আমি কতটা তার এই আবেদনটা রাখতে পারি, অর্থাৎ ফ্রম যেটা বলেছে ওর শাস্তিটা একটু কমিয়ে দেওয়া হোক, ঠিক আছে, মিটিগেট করে দেওয়া হোক একটু, তো সেইটা কতটা করব সেটা এবার আমার ব্যাপার। কেন না, আই হ্যাভ এ নাম্বার অফ ফ্যাক্টরস টু টেক ইনটু অ্যাকাউন্ট, কারণ আমাকে এখানে কিন্তু অনেক বিষয় আছে যেটা আমাকে বিবেচনা করতে হবে। আই হ্যাভ টু কনসিডার অন দ্য ওয়ান হ্যান্ড দ্য গ্রেভ নেচার অফ ইউর অফেন্স। আমাকে একদিকে কী বিবেচনা করতে হবে, তুমি যে ভুল কাজটা করেছো সেটা আমাকে দেখতে হবে। গ্রেভ নেচার বলতে অর্থাৎ মানে গাম্ভীর্যপূর্ণ গম্ভীর একটা কাজ, তোমার তোমার চরিত্রে যে একটা মানে খারাপ দিক উঠে এসেছে তাদের মতানুযায়ী, যে তুমি যে ভুল কাজটা করেছো, দোষটা করেছো, সেই দিকটা আমাকে দেখতে হবে। দ্য ডেলিবারেট ওয়ে ইন হুইচ ইউ সাবসিকুয়েন্টলি অল্টার দ্য কাউন্টার ফয়েল। এবং ইচ্ছাকৃতভাবে পরপর তুমি যে ভুলগুলো করেছো, তুমি যে চেক অল্টার করেছো, তারপরে কাউন্টার ফয়েল অল্টার করেছো, এগুলো আমাকে দেখতে হবে। দ্য ডেঞ্জার ইউ কজ টু অ্যান ইনোসেন্ট ম্যান। এবং তারপরে এই দোষটা তোমার জন্য, এই দোষটা কার ঘাড়ে গিয়ে চাপছিল আমরা দেখেছি, ডেভিসের ঘাড়ে গিয়ে চাপছিল। এখানে ইনোসেন্ট ম্যান কিন্তু ডেভিসের কথা বলছে, সেটা আমাকে দেখতে হবে। অ্যান্ড দ্যাট টু মাই মাইন্ড ইজ এ ভেরি গ্রেভ পয়েন্ট, ঠিক আছে। এই বিষয়গুলো সব কিছুই আমার কাছে একটু মানে গাম্ভীর্যপূর্ণ বিষয়, এগুলো আমাকে দেখতে হবে, প্রপারলি দেখতে হবে। অ্যান্ড ফাইনালি আই হ্যাভ টু কনসিডার দ্য নেসেসিটি অফ ডিটারিং আদার্স ফ্রম ফলোয়িং ইউর এক্সাম্পল। এবং তারপর আমাকে সর্বশেষ কী দেখতে হবে, যে অফ ডিটারিং আদার্স অর্থাৎ অন্যকে রক্ষা করতে, মানে অন্যরা যাতে তোমার এই সমস্ত তোমার এক্সাম্পলে তোমাকে দেখে যাতে অন্যরা প্রভাবিত না হয় সেটাও আমাকে দেখতে হবে। অর্থাৎ আজকে তুমি ভুল কাজ করছো এবং আমি তোমাকে কোনো একটা কারণে আমার আবেগবশত আমি তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে ছেড়ে দিলাম, পরবর্তীকালে যাতে এটা না হয় যে অন্যরা অর্থাৎ তোমার থেকে যারা জুনিয়র আছে তারা বা মানে অন্যরা আর কি তোমার কাছ থেকে এই ভুলগুলো একই কাজ করে মানে তারাও হয়তো ভাববে যে আমাকেও এইভাবে ক্ষমা করে ছেড়ে দেওয়া হবে, এইগুলো যাতে ভবিষ্যতে না হয় আর কি। অর্থাৎ তোমার এই যে উদাহরণ যেন তারা ফলো না করে সেটাও আমাকে দেখতে হবে। অর্থাৎ আমি তোমাকে এইভাবে ছেড়ে দিতে পারি না, সেটাই কিন্তু জাজ বলতে চাইছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আই হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দ্যাট ইউ আর ইয়াং। দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু জাজ ফল্টারের বিরুদ্ধে যে জিনিসগুলো যেতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিল, এখন কি ফল্টারের দিকটাও দেখছে, যে অন দ্য আদার হ্যান্ড আমাকে আরও কী বিবেচনা করতে হবে, আই হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দ্যাট ইউ আর ইয়াং। এটাও আমাকে দেখতে হবে যে তুমি কতটা যুবক, এখনও তোমার বয়স হয়নি অতটাও, মাত্র 23 বছর বয়স। দ্যাট ইউ হ্যাভ হিদারটো বর্ন আ গুড ক্যারেক্টার। হিদারটো বলতে এখানে কিন্তু এই সময় পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ এখনও পর্যন্ত তুমি যে একটা ভালো ক্যারেক্টারের মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো এবং ভালো কাজ করার জন্যই জন্মগ্রহণ করেছো, দ্যাট ইউ আর, যেটা তুমি ছিলে এত এর আগে পর্যন্ত। ইফ আই এম টু বিলিভ ইউর এভিডেন্স অ্যান্ড দ্যাট অফ ইউর উইটনেসেস ইন এ স্টেট অফ সাম ইমোশনাল এক্সাইটমেন্ট ওয়েন ইউ কমিটেড দিস ক্রাইম। যদি আমি এইগুলো বিশ্বাস করি যে তোমার যে সাক্ষ্য প্রমাণগুলো তোমার আনা হয়েছে আর কি, এবং যারা তোমার পক্ষ নিয়ে সাক্ষ্য দিয়েছে আর কি, অ্যান্ড দ্যাট অফ ইউর উইটনেসেস ইন এ স্টেট অফ সাম ইমোশনাল এক্সাইটমেন্ট ওয়েন ইউ কমিটেড দিস ক্রাইম। অর্থাৎ তুমি যে ক্রাইমটা করেছো সেই সময় তোমার পরিস্থিতিটা কেমন ছিল, তুমি ইমোশনাল হয়ে গেছিলে, ইমোশনাল এক্সাইটমেন্ট থেকে কাজটা করেছো, সেগুলোও আমাকে বিবেচনা করে দেখতে হবে। আই হ্যাভ এভরি উইশ কনসিস্টেন্টলি উইথ মাই ডিউটি। আমার প্রত্যেকটা ইচ্ছাই যদি পূরণ করতে হয় আমার কর্তব্যের সাথে, আবার অর্থাৎ আমার কর্তব্য আছে সেখানে আমাকে বিচার করতে হবে, সঠিক বিচার করতে হবে, আবার আমাকে এগুলোও দেখতে হবে। নট অনলি টু ইউ বাট টু দ্য কমিউনিটি। এবং শুধু তোমার দিকটা দেখলেই হবে না, গোটা কমিউনিটির কথা দেখতে হবে, গোটা সমাজের কথা আমাকে ভাবতে হবে। টু ট্রিট ইউ উইথ লেনিয়েন্সি, অর্থাৎ ধৈর্যের সাথে সমস্ত কিছুই আমাকে
ধৈর্যের সাথে বিবেচনা করতে হবে। শুধু তোমাকে বাঁচালে তো হবে না, সমাজের কথাও আমাকে দেখতে হবে। তো সমাজে মানুষ যাতে ভবিষ্যতে এরকম আর ভুল না করতে পারে সেটাও আমাকে দেখতে হবে। নেক্সট কী বলছে দেখো, অ্যান্ড দিস ব্রিংস মি টু হোয়াট আর দ্য ডিটারমিনিং ফ্যাক্টরস ইন মাই মাইন্ড ইন মাই কনসিডারেশন অফ ইয়োর কেস। এবং সেজন্য আমাকে দেখতে হবে যে আমার মন কী বিবেচনা করছে, এই সমস্ত প্রত্যেকটা বিষয় বিবেচনা করে দেখতে হবে যে আমার মন কী বিবেচনা করছে। ইন মাই মাইন্ড ইন মাই কনসিডারেশন অফ ইয়োর কেস, অর্থাৎ আমারও তো কিছু বক্তব্য থাকে, আমারও কিছু ডিসিশন থাকে, তো সেইগুলো তোমার ওই কেসটাকে নিয়ে কী বিবেচনা করা যেতে পারে সেটাও আমাকে দেখতে হবে। ইউ আর ক্লার্ক ইন আ লয়ার্স অফিস, তুমি একটা আইনজীবীর অফিসের ক্লার্ক, দ্যাট ইজ এ ভেরি সিরিয়াস এলিমেন্ট ইন দিস কেস। এবং এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই কেসের। দেয়ার ক্যান বি নো পসিবল এক্সকিউজ মেড ফর ইউ অন দ্য গ্রাউন্ড দ্যাট ইউ আর নট ফুললি কনভারসেন্ট উইথ দ্য নেচার অফ দ্য ক্রাইম ইউ আর কমিটিং। এবার দেখো, একটা মানুষ কোনো একটা ক্রাইম করলো, সাধারণ একটা মানুষ কোনো ক্রাইম করলো, ঠিক আছে, সেটা ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু দেখা গেল একটা উচ্চপদস্থ কোনো ক্লার্ক বা উচ্চপদস্থ কোনো মানুষ আর কি, যে কোনো একটা কাজে নিযুক্ত, সে যদি এরকম কোনো একটা ক্রাইম করে বসে তাহলে সেটা নিশ্চয়ই একটা চিন্তার বিষয়, সেটা সমাজে একটা প্রভাব ফেলবে, তাই না? যে ওরকম একটা মানুষ, আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করবো যে এরকম একটা মানুষ এরকম একটা কাজ করেছে। তো এখানে সেই জন্য তুমি একটা লয়ার্সের অফিসে যেহেতু তুমি একটা ক্লার্ক হিসাবে কাজ করছো এবং সেই ক্লার্ক হিসেবে নিযুক্ত থাকাকালীন তুমি এই জালিয়াতির কাজটা করেছো, ঠিক আছে, এটা অবশ্যই একটা সিরিয়াস এলিমেন্ট, সিরিয়াস বিষয়। এবং কোনো এখানে এক্সকিউজ খাটবে না মেড ফর ইউ অন দ্য গ্রাউন্ড, কোন ক্ষেত্রে, দ্যাট ইউ আর নট ফুললি কনভারসেন্ট উইথ দ্য নেচার অফ দ্য ক্রাইম ইউ আর কমিটিং। অর্থাৎ তুমি, তাহলে আমরা কি ধরে নেব যে তুমি একটা ভালো লোক, তুমি লয়ার্সের অফিসে ক্লার্ক, তুমি একটা ভালো লোক, তুমি এই সমস্ত বিষয়ে জ্ঞাত নও, তুমি ক্রাইম কী জিনিস তুমি জানো না, তুমি কনভারসেন্ট বলতে জ্ঞাত থাকা, ঠিক আছে, জ্ঞাত, ক্রাইম কী জিনিস তুমি জানো না, অ্যান্ড দ্য পেনাল্টিস দ্যাট অ্যাটাচ টু ইট, এবং এর শাস্তি কী হতে পারে সেটাও তুমি জানো না, তাই না? আমরা এটাই ধরে নেব। ইট ইজ সেইড হাউএভার দ্যাট ইউ আর ক্যারিড অ্যাওয়ে বাই ইয়োর ইমোশনস। এটা কি বলা হয়েছিল, অর্থাৎ ফ্রোম কি বলেছিল আর কি, সেটা বলছে যে তুমি যে কাজটা করেছো সেটা তোমার ইমোশন বশত কাজটা করা হয়েছে তোমার দ্বারা। দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড হেয়ার টুডে অফ ইউর রিলেশনস উইথ দিস। এবং আজ যে গল্পটা বলা হলো তোমার সাথে ওই কার সম্পর্ক আছে সেটা নিয়ে বলা হলো। কার সম্পর্ক আছে দেখো, বলে দিল মিসেস হানিউইলের সম্পর্ক আছে তোমার সাথে। অন দ্যাট স্টোরি বোথ দ্য ডিফেন্স অ্যান্ড দ্য প্লি ফর মার্সি ওয়ার ইন এফেক্ট বেস্ট। তাহলে কি, ওই যে গল্পটার কথা বলছে এবার, ওই রুথের আর ফল্টারের যে গল্পটা, যে ওকে রক্ষা করার জন্য বোথ দ্য ডিফেন্স অ্যান্ড দ্য প্লি ফর মার্সি ওয়ার ইন এফেক্ট বেস্ট, মানে সব কিছুই আমাকে দেখতে হবে আর কি বিবেচনা করে, যে হানিউইল তোমাকে বাঁচানোর জন্য, সরি, ওই ফল্টার রুথকে বাঁচানোর জন্য যে কাজটা করতে চলেছিল আর কি, সেটাও একটা ইমোরাল বিষয়, সেটা দেখতে হবে। এবং ফ্রোম আর কি, ফ্রোম এদের এই ব্যাপারটাকে একটু মিটিগেট করার জন্য, অর্থাৎ তাদের শাস্তিটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য সে আবেদন করেছিল। তাহলে এই সমস্ত কিছুই তো আমাকে বিবেচনা করতে হবে না। নাও হোয়াট ইজ দ্য স্টোরি, এখন এই গল্পটা কি, দেখো গল্পটা এবার বলছি। ইট ইজ দ্যাট ইউ, এটাই হচ্ছে সেই তুমি, আ ইয়াং ম্যান অ্যান্ড শি আ ইয়াং ওম্যান, তুমি একটা ইয়াং ছেলে এবং সে একটা ইয়াং মহিলা, আনহ্যাপিলি ম্যারিড, এবং সেই মহিলাটা কি না, আনহ্যাপিলি ম্যারিড, অর্থাৎ সে তার স্বামীর সাথে হ্যাপি ছিল না, ঠিক আছে। হ্যাড ফর্মড অ্যান অ্যাটাচমেন্ট, এবং তোমরা দুজন কী করেছো, একটা সম্পর্ক তৈরি করেছো, হুইচ ইউ বোথ সে, যেটা তোমরা নিজেরাই বলেছো যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। উইথ হোয়াট ট্রুথ আই অ্যাম আনএবল টু গেজ, হিসাব রাখা আর কি, অর্থাৎ এই উইথ হোয়াট ট্রুথ আই অ্যাম আনএবল টু গেজ, এবং এই সত্যটার আমি ঠিক বুঝতে পারছি না, আমি ঠিক গেজ বলতে উনি এখানে বুঝতে চাওয়ার কথা বলা হয়েছে, এই গালসওয়ার্থী বুঝতে চাওয়ার কথা বলেছেন আর কি। অর্থাৎ তোমরা যে কাজটা করছো, একটা ম্যারিড ওম্যান এবং তুমি একটা ইয়াং ম্যান, তোমরা দুজনে যে কাজটা করতে চলেছিলে সেটা তো একটা ইমোরাল কাজ। তো এই বিষয়টা আমি বুঝতে পারছি না ঠিক, হ্যাড নট ইয়েট রেজাল্টেড ইন ইমোরাল রিলেশনস। দেখো তোমরা এখনও পর্যন্ত অনৈতিক কাজটা করতে যাচ্ছিল, কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, ঠিক আছে। অর্থাৎ তারা দুজন যদি ওই পালিয়ে চলে যেত তাহলে জিনিসটা ইমোরাল হয়ে যেত, কিন্তু দেখো এখানে বলছে হ্যাড নট ইয়েট রেজাল্টেড, অর্থাৎ এখনও পর্যন্ত হয়নি, কি হয়নি, ইমোরাল রিলেশনস, অর্থাৎ এখনও পর্যন্ত তোমরা একসাথে থাকা শুরু করোনি, সেই জন্য এটাকে আমরা এখনও ইমোরাল বলতে পারছি না। কিন্তু
বাস্তবে ভাবতে গেলে যদি সম্পূর্ণ গোটা জিনিসটাকে দেখতে হয় তাহলে ইমোরাল দিকেই এগোচ্ছিলে, কিন্তু এখনও সেটা সম্পূর্ণ হয়নি। তো এই বিষয়টা না আমি বুঝতে পারছি না, আমার কাছে গুলিয়ে যাচ্ছে বিষয়টা। জাজ বলছে বাট হুইচ ইউ বোথ অ্যাডমিট ওয়াজ বোথ অ্যাবাউট টু রেজাল্ট ইন সাচ রিলেশনশিপ। এটাই বলছে যে কিন্তু তোমরা যে কাজটা করতে চলেছিলে, তোমরা তো এই কিছুক্ষণ পরেই পালিয়ে যেতে চলেছিলে, সেই আগের কথা বলছে, সেটা একটা ইমোরাল দিকেই যেত। ইয়োর কাউন্সিল হ্যাজ মেড অ্যান অ্যাটেম্প টু প্যালিয়েট দিস অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ওম্যান ইজ ইন হোয়াট হি ডেসক্রাইবস। কিন্তু কী করেছে তোমার যে কাউন্সিল, সে কিন্তু একটু মানে ও চাইছে, অর্থাৎ ফ্রোম কী চাইছে, ইয়োর কাউন্সিল বলতে ফ্রোমের কথা বলছে, ফ্রোম কী চাইছে না তোমাদের এই বিষয়টাকে ক্ষমা করে দেওয়া হোক অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ওম্যান, কোন ক্ষেত্রে না যে ওই ওম্যানটা মানে একটু মানে হেল্পলেস টাইপের ওম্যান, তাই না, সেই জন্য ক্ষমা করে দেওয়া হোক, ইজ ইন হোয়াট হি ডেসক্রাইবস। ও যেভাবে বর্ণনা করেছে ফ্রম, সেভাবে ও ওর মতো করে বলেছে ক্ষমা করে দেওয়া হোক। আই থিঙ্ক, আমি মনে করি, অ্যাজ এ হোপলেস পজিশন, অর্থাৎ ওই মহিলাটা একটা একদম আশাহীন একটা অবস্থার মধ্যে ছিল, অর্থাৎ তার মনে কোনো আশাই ছিল না, তার জীবনে কোনো আশা ছিল না, হোপলেস পজিশনে ছিল। দেখো এটা কিন্তু জাজ মেনেই নিয়েছে, ঠিক আছে, মেয়েটার অবস্থা, মেয়েটার পরিস্থিতি কিন্তু জাজ মেনে নিয়েছে। অ্যাজ টু দ্যাট আই ক্যান এক্সপ্রেস নো ওপিনিয়ন। এবং আমি এই ব্যাপারটা নিয়ে আর কিছু বলতে চাইছি না আর কি, অর্থাৎ রুথের ব্যাপার নিয়ে ও কিন্তু বলতে চায় না কিছু। শি ইজ এ ম্যারিড ওম্যান, সে একটা বিবাহিত মহিলা। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ পেটেন্ট দ্যাট ইউ কমিটেড দিস ক্রাইম উইথ দ্য ভিউ অফ ফার্দারিং অ্যান ইমোরাল ডিজাইন। দেখো ইমোরাল ডিজাইন, অর্থাৎ ডিজাইন বলতে কিন্তু এখানে প্ল্যান, ঠিক আছে, পেটেন্ট বলতে ক্লিয়ার, অর্থাৎ সমস্ত কিছুই পরিষ্কার, অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ পেটেন্ট, এবং এই বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার, দ্যাট ইউ কমিটেড দিস ক্রাইম, এবং তুমি এই কাজটায়, তুমি এই ক্রাইমটা করেছো উইথ দ্য ভিউ অফ ফার্দারিং অ্যান ইমোরাল ডিজাইন, এবং তুমি যে অর্থাৎ ওই প্ল্যান করেছিলে পালিয়ে যাওয়ার, সেটা আরেকটু হলে ওটা হয়েই যেত আর কি, তাই না, তোমরা অনেক দূরে চলে যেতে এখান থেকে। নাও হাউএভার আই মাইট উইশ আই অ্যাম নট অ্যাবল টু জাস্টিফাই টু মাই কনসিয়েন্স আ প্লি ফর মার্সি হুইচ হ্যাজ এ বেসিস ইনিমিক্যাল টু মোরালিটি। অর্থাৎ কি, এখন আমার যেটা ইচ্ছা আর কি, জাজ বলছে আই এম নট অ্যাবল টু জাস্টিফাই টু মাই কনসিয়েন্স, অর্থাৎ আমার বিবেক এখন যেটা বলছে যে আমি কিন্তু তোমাদের ক্ষমা করে দিতে পারি না এভাবে, হুইচ হ্যাজ এ বেসিস ইনিমিক্যাল টু মোরালিটি, অর্থাৎ যেটার নৈতিকতার বিরোধী, সেটাকে কিন্তু আমি ক্ষমা করতে পারি না। ইনিমিক্যাল বলতে বিরোধী আর কি, আর মোরালিটি বলতে নৈতিকতা, অর্থাৎ নৈতিকতার বিরোধী এমন একটা বিষয় কিন্তু আমি মেনে নিতে পারি না, অর্থাৎ ক্ষমা করে দিতে পারি না। ইট ইজ ভিশিয়েটেড অ্যাব ইনিশিও, ঠিক আছে, ইট ইজ ভিশিয়েটেড বলতে এটা কলুষিত হয়েছে, অ্যাব ইনিশিও বলতে প্রথম অবধি, অর্থাৎ প্রথম থেকেই কিন্তু বিষয়টা একটা বাজে ব্যাপার হয়ে গেছে। অ্যান্ড উড ইফ সাকসেসফুল, এবং তোমরা যদি মানে মানে সফল হতে আর কি, অর্থাৎ তোমাকে যদি অ্যারেস্ট করা না হতো, ফ্রি ইউ ফর দ্য কমপ্লিশন অফ দিস ইমোরাল প্রজেক্ট, তাহলে তোমরা কিন্তু এই ইমোরাল যে প্রজেক্ট, দেখো প্রজেক্ট কথা বলেছে, অর্থাৎ মানে জাস্ট তো যাদের মতো করে কথা বলছে, ঠিক আছে, কোনো নিজের মধ্যে মায়া মমতা দয়া কিছু নেই আর কি। তোমরা তাহলে তুমি যদি এখনও পর্যন্ত অ্যারেস্ট না হতে, তাহলে এই ইমোরাল কাজটা, ইমোরাল প্রজেক্ট, তোমরা যে প্ল্যানটা করছিলে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যেত, অর্থাৎ মোরাল থেকে ইমোরাল দিকে তোমরা চলেই যেতে তখন, ঠিক আছে। ইয়োর কাউন্সিল হ্যাজ মেড অ্যান অ্যাটেম্প টু ট্রেস ইয়োর অফেন্স ব্যাক টু হোয়াট হি সিমস টু সাজেস্ট ইজ এ ডিটেক্ট ইন দ্য ম্যারেজ ল। এবং তোমার কাউন্সিল দেখো আগে কী করেছিল, ওই যে ম্যারেজ লটা নিয়ে কথাবার্তা হয়েছিল মনে আছে আমাদের, ওই যে এটা আমরা দেখেছিলাম যে কোনো একটা মানে শুধু চরিত্র খারাপ হলেই হবে না, ওই রকম চরিত্র খারাপ নয় যে মদ খেয়ে আসবে শুধুমাত্র তাহলেই বউকে মারধর করবে, শুধু সেটাতেই হয়ে যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে বরকে, হাজব্যান্ডকে, সেটা নয়, তার একটা অন্য রিলেশনও থাকতে হবে, ঠিক আছে, যেটা থেকে এরকম দুটো যদি আর কি ক্রাইম সে করে থাকে, একই কাজ, মানে একটাই মানুষ আর কি, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে বা ডিভোর্সের কাজের দিকে এগোনো যেতে পারে। কিন্তু যেহেতু ওই রুথের হাজব্যান্ডের আর কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ছিল না, শুধুমাত্র বউকে মদ খেয়ে বেটাতো আর কি, তো সেই জন্য মানে তাকে ডিভোর্স, মানে ওই ডিভোর্স ফাইলটা কিন্তু সে করতে পারেনি, ঠিক আছে। তো সেটাই বলছে যে ইয়োর কাউন্সিল, অর্থাৎ তোমার যে উকিল আর কি, ওই ফ্রোম কিন্তু এই ম্যারেজ লটা নিয়েও কথা বলেছে, অর্থাৎ ম্যারেজ লটা ওর বিরুদ্ধে কথা বলেছে। হি হ্যাজ মেড অ্যান অ্যাটেম্প্ট অলসো টু শো দ্যাট টু পানিশ ইউ উইথ ফার্দার ইমপ্রিজনমেন্ট উড বি আনজাস্ট, এবং সে এটাও বলেছে যে
তোমাকে যদি শাস্তি দেওয়া হয়, অর্থাৎ তুমি অলরেডি 2.5-3 মাস জেলে ছিল আমরা জানি ফলডার, এবং তারপরে তাকে কোর্টে আনা হয়েছে, এবং তারপরে আবার যদি তাকে জেলে পোড়া হয় সেটা নাকি অনৈতিক হবে, তোমার কাউন্সিল এটা বলেছে। আই ডো নট ফলো হিম ইন দিস ফ্লাইটস, এবং এই ক্ষেত্রে কিন্তু আমি তাকে কোনোরকমভাবে ফলো করছি না, এটা কে বলছে? জাজ বলছে। দ্য ল ইজ হোয়াট ইট ইজ, আইন যেটা আইন সেটা, ঠিক আছে। এ ম্যাজেস্টিক এডিফাইস, একটা বিশাল একটা রাজপ্রাসাদ টাইপের, অর্থাৎ মানে লয়ের কাজ করবে, লয়ের মধ্যে কোনো মায়া মমতা ক্ষমা এ সমস্ত কিন্তু কিছুর বালাই নেই, যেটা সঠিক বিচার সেটাই কিন্তু ল করবে। শেল্টারিং অল অফ আস, অর্থাৎ আমাদের সবাইকে যেমন আশ্রয় দেবে। ইচ স্টোন অফ হুইচ রেস্টস অন আন্দার, যেভাবে একটার পর একটা ইট গেঁথে বা পাথর গেঁথে বাড়ি করা হয়, ঠিক তেমনভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। আমরা কিন্তু কোনো একটা স্টেপকে বাদ দিয়ে সেখানে ক্ষমা ঢুকিয়ে দিতে পারি না, দিয়ে আমরা কেসটাকে ডিসমিস করে দিতে পারি না, ঠিক আছে। সেটাই আর কি জাজ বলতে চাইছে। আই এম কনসার্নড, আমি উদ্বিগ্ন, অনলি উইথ দিস অ্যাডমিনিস্ট্রেশন, এবং অর্থাৎ আমি এই প্রশাসনটা নিয়েই আমি কাজ করছি, আমি এই প্রশাসনটা নিয়েই উদ্বিগ্ন, ঠিক আছে। দ্য ক্রাইম ইউ হ্যাভ কমিটেড ইজ এ ভেরি সিরিয়াস ওয়ান, এবং তুমি যে ক্রাইমটা করেছো এটা কিন্তু খুবই একটা সিরিয়াস বিষয়। আই ক্যান নট ফিল ইট in accordance with my duty to society to exercise the powers I have in your favor, যে আমি মনে করছি না যে এইটার সাথে আমার কাজের কোনো যোগ আছে, ঠিক আছে। অর্থাৎ আমি কিন্তু আমার কর্তব্যের সাথে আমি এটাকে গুলিয়ে ফেলবো না, অর্থাৎ আমার সমাজের প্রতি একটা কর্তব্য আছে, উইথ মাই ডিউটি টু সোসাইটি টু এক্সারসাইজ দ্য পাওয়ার্স আই হ্যাভ ইন ইয়োর ফেভার, ঠিক আছে। অর্থাৎ মানে তোমার পক্ষে এই জিনিসগুলো করতে গিয়ে আমি তো সোসাইটির ক্ষতি করতে পারি না, ঠিক আছে। তাই সেটাই জাজ বলতে চাইছে যে আমি যদি আজ তোমাকে ক্ষমা করে দিই তাহলে সোসাইটি অন্য কিছু শিখবে তোমার থেকে, এই খারাপ জিনিসগুলো শিখবে। তো আমি তোমার পক্ষে যেতে গিয়ে কিন্তু সোসাইটির প্রতি আমার কর্তব্যকে ভুলে যেতে পারি না। ইউ উইল গো টু পেনাল সার্ভিটিউড ফর 3 ইয়ার্স, এবং তোমাকে এই পেনাল সার্ভিটিউড অর্থাৎ আবার তোমাকে জেলে পড়া হবে, আবার তোমাকে শাস্তি দেওয়া হবে 3 বছরের জন্য। এটাই কিন্তু জাজ আদেশ দিয়ে দিল। নেক্সট দেখো এবার ফলডার হু থ্রু আউট দ্য জাজেস স্পিচ হ্যাজ লুকড অ্যাট হিম স্টেডিলি, ফলডার যে গোটা জাজের স্পিচ অর্থাৎ জাজ যখন বলছিল তখন তার পুরো ওই কথা জুড়েই ও কিন্তু জাজের দিকে তাকিয়েছিল। লেটস হিজ হেড ফল ফরওয়ার্ড অন হিজ ব্রেস্ট, এবং তারপর কি করলো সে তার মাথাটাকে যখন এই মানে কথাটা শুনলো যে 3 বছরের জন্য তাকে পেনাল সার্ভিটিউডে দেওয়া হলো, তখন সে তার মাথাটা আবার নিচু করে নিল। কি করবে, আর সে তো ভেঙে পড়েছে না, ভেঙে পড়লে তখন মাথা নিচু হয়ে যায় মানুষের, সেটা হলো। রুথ স্টার্টস আপ ফ্রম হার সিট অ্যাজ হি ইজ টেকেন আউট বাই দ্য ওয়ার্ডার্স, এবং ফলডারকে যখন ওই ওয়ার্ডার অর্থাৎ দ্বারক্ষীরা এসে তাকে নিয়ে গেল, তখন নিয়ে যেতে থাকলো, তখন রুথ ওই তার সিট থেকে উঠে দাঁড়ালো। দেয়ার ইজ এ বাসেল ইন দ্য কোর্ট, অর্থাৎ তারপর কোর্টের মধ্যে একটা ক্যাওয়াস তৈরি হলো। এবার দেখো দ্য জাজ কী বলছে, স্পিকিং টু দ্য রিপোর্টার্সদের সাথে কথা বলছে। জেন্টলম্যান অফ দ্য প্রেস, আই থিঙ্ক দ্যাট দ্য নেম অফ দ্য ফিমেল উইটনেস শুড নট বি রিপোর্টেড। দেখো এই একটা কাজই ও একটুখানি শুনেছে, একটা কথাই শুনেছে, সেটা কি না, ওই যে ফ্রম বলেছিল যে ওই রুথের নাম যাতে প্রকাশ্যে না আসে, কারণ ওর সমস্যা হতে পারে। তো সেই জন্য জাজ এই একটা কথাই শুনেছে, এবং রিপোর্টারদের বললো দেখো ওই ফিমেল যে উইটনেস আর কি সাক্ষী দিয়েছিল আর কি, তার নাম যেন সপক্ষে মানে সামনে না আসে, শুড নট বি রিপোর্টেড, তার নাম যেন রিপোর্ট করা না হয়। দ্য রিপোর্টার্স বো দেয়ার অ্যাকুইজেন্স দ্য জাজ টু রুথ হু ইজ স্টিয়ারিং ইন দ্য ডিরেকশন ইন হুইচ ফলডার হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। এবার দেখো জাজ রুথের দিকে রুথের আচ্ছা এখানে জাজ রুথকে বলছে, ঠিক আছে, রুথকে বলছে, এবং রুথ তখন কি করছিল, ফলডারের দিকে তাকিয়েছিল একদৃষ্টিতে, যতক্ষণ ওই মানে ওয়ার্ডাররা তো ফলডারকে ধরে নিয়ে যাচ্ছিল, এবং সেই দিকেই রুথ কিন্তু একদৃষ্টিতে তাকিয়েছিল যতক্ষণ না ফলডার ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। তখন এবার দেখো জাজ কি বলছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো, ইউর নেম উইল নট বি মেনশন, যে তোমার নাম উল্লেখ করা হবে না। এখন আর এসব বলে কী হবে, দেখো ওর যে আসল বিষয়, ও তো আবার সেই হাজব্যান্ডের ওখানে হয়তো ওকে যেতে হবে, হাজব্যান্ড ওকে হয়তো আবার মারধর করা শুরু করবে, কিন্তু এটা নিয়ে তো এরা কিছুই করতে পারবে না জাজ, তাই না। ওর যে আসল মানে ওর একটা হোপ ছিল যে ফলডারের সাথে অন্য জায়গায় গিয়ে ভালো থাকবে, সেই জিনিসটাই যখন হলো না, এসব আর তার নাম প্রকাশ্যে না এনে ওর আর কী লাভ হবে বলো, কিছুই লাভ নেই আর। কোকসান পুলিং হার স্লিপ বলতে এখানে ওই মনে করো জামার কোনো একটা অংশ ধরে একটু টেনে, কোকসান কি বলছে, এটা রুথের, ঠিক আছে, রুথের জামার কোনো একটা অংশ ধরে কোকসান বলছে, দ্য জাজ ইজ স্পিকিং টু ইউ, জাজ তোমার সাথে কথা বলছে। অর্থাৎ রুথে এমন অন্যমনস্ক হয়ে গেছে যে
জাজ কি বলছে সেটার দিকে ওর মনোযোগ নেই, তাই বলছে জাজ কিন্তু তোমার সাথেই কথা বলছে। রুথ টার্নস স্টিয়ার্স অ্যাট দ্য জাজ, রুথ তারপর ঘোরে এবং জাজের দিকে তাকায়, অ্যান্ড টার্নস হয় এবং আবার ঘুরে অন্যদিকে তাকায়। তো জাজ, আই শ্যাল সিট রাদার লেট টুডে, আজ আমি একটু দেরি করে আবার বসবো, অর্থাৎ রায়ে বিচার সভাতে, অর্থাৎ একটা কেস ওদের শেষ হলো এবং নেক্সট কেসে ও জাজ বলছে আমি আজকে একটু দেরি করে বসবো, কল দ্য নেক্সট কেস, পরের কেসটা নিয়ে যার আছে, পরের কেসটা যার আছে তাকে ডাকা হোক। ক্লার্ক অফ অ্যাসাইজ, অ্যাসাইজ বলতে কোর্ট, অর্থাৎ কোর্টের ক্লার্ককে ডাকা হলো, টু আ ওয়ার্ডার, একটা ওয়ার্ডারকে বলছে কি পুট আপ জন বুলি, আচ্ছা ক্লার্ক অফ অ্যাসাইজ বলছে পুট আপ জন বুলি, এবার জন বুলির কেসটা কোর্টে তোলা হোক। টু ক্রাইস অফ উইটনেসেস ইন দ্য কেস অফ বুলি, এবার দেখো ওই জন বুলির যারা মানে ইয়ে ছিল আর কি, জন বুলির যা হয়ে যারা সাক্ষ্য প্রমাণ দেবে তাদেরকে ডাকা হোক, এই বলে ডাকছে সবাইকে, দ্য কার্টেন ফলস, তারপর পর্দা নেমে যায়। তো এই হচ্ছে আমাদের অ্যাক্ট 2, এখানে এন্ড হয়ে গেল অ্যাক্ট 2, ঠিক আছে। এবার আমাদের অ্যাক্ট 3 শুরু হবে। তো নেক্সট দিন তোমাদের অ্যাক্ট 3 শুরু করে দেবো। তোমরা যারা পড়ছো তারা পড়া চালিয়ে যাও। দেখো এক্সাম কবে হবে এখনও পর্যন্ত কি বলবো বলো, কিছুই বোঝা যাচ্ছে না, না? তো দেখো দেখা তো গেছিলো যে পুজোর পরপরই বা পুজোর মধ্যে হয়তো বা পুজোর আগে কিছু একটা আমরা পাবো আশানুরূপ কিছু, কিন্তু সেটা যখন হলো না, কিন্তু তোমরা পড়াটা কন্টিনিউ করো, এইটুকু বলবো। দেখো যারা অন্য অনেক দিকে আমরা ফোকাস করে আছি, তারা কিন্তু একটা না একটা কিছু পেয়ে যাবে কোনো না কোনো দিন, ঠিক আছে। কিন্তু এরকম অনেকে আছে যারা শুধুমাত্র এসএলএসটির দিকে কিন্তু তাকিয়ে বসে আছে, তাদের অবস্থাটা কী হবে একবার ভেবে দেখেছো? তো আমরা যারা শুধুমাত্র এসএলএসটির দিকে তাকিয়ে বসে আছি, তারা কিন্তু একটু পড়াটা কন্টিনিউ করো, ঠিক আছে। যদি হতাশ হয়ে যদি তোমরা এইভাবে ভেঙে পড়ো, তাহলে কিন্তু এই যেটুকু পড়ে একটুখানি নিজেদেরকে এগিয়ে রেখেছো, এগুলোও যদি ভুলে যাও, আবার প্রথম থেকে যখন শুরু করবে তখন কিন্তু খুবই কষ্ট হবে, ঠিক আছে। তো অল্প অল্প করে হলেও প্রত্যেক দিন এই জিনিসটাকে কন্টিনিউ করো, এইটুকু বলবো, ঠিক আছে। আর কিছু বলার নেই। তো দেখো পড়ো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানিও, আর পড়ছো কি না, কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো সেটাও কমেন্ট করে জানিও, ভুলভ্রান্তি হলে সেটাও জানিও, ঠিক আছে। তো আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।